2158। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আমাদের কোর্স মডিউল সম্পর্কে একটু জানি, যে হোয়াট ইজ আমাদের কোর্স মডিউল কি, বা হচ্ছে কি শিখবো আমরা। দেখা যায় আপনাদের যেই কোর্সটা যেখানে আপনারা ক্লাস করছেন, এই কোর্সটার নাম কি? ওয়েব ডিজাইন কোর্স, ঠিক আছে? নট ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন। আমরা যে কোর্সটা করতেছি বা যা শিখতেছি এটা হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা শুধু ডিজাইন শিখবো, এখানে কোনো ডেভেলপিং এর কোনো পার্ট আসবে না। ফার্স্ট অফ অল দেখেন, আমাদের কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড কোর্স। ওকে, ওয়েব ডিজাইন কোর্স। এই কোর্সের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে HTML। HTML মানে কি? কোনটা? পুরোটাকে? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখুন, ওয়েব ডিজাইন কোর্স আমাদের প্রথম যে টপিকটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে HTML। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে HTML কি? HTML এর ফুল মিনিং জানেন আপনারা? হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML কোন ল্যাঙ্গুয়েজ? ব্যাস, এটার মধ্যে এটা আছে। তাহলে এখন আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে HTML কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা, আপনারা কি বলবেন? না। হ্যাঁ না? না, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না স্যার। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, লারাভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, বুঝি নাই। অবশ্যই ল্যাঙ্গুয়েজ। আপনি মনে করছেন কি এটা টেক্সট এডিটর? জি না স্যার। এখন ওয়ার্ল্ডের 1 নম্বর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা 2021-এ ডিক্লেয়ার হয়ে গেছে। জাভা তো এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং বলতে পারেন, আবার হচ্ছে C++, C হ্যাশ, সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। ফার্স্ট অফ অল দেখেন, আমি একটা ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি, যেমন রায়ান্স কম্পিউটার। এটা একটা ওয়েবসাইট, নাম শুনতেছেন এটার? এটা কি করে? এরা কম্পিউটার সেল করে, কম্পিউটার, ল্যাপটপ এই জাতীয় সেল করে জিনিসপত্র। এটা একটা ওয়েবসাইট। এইটা কি? এই যে rayanscomputer.com, এটা হচ্ছে একটা ডোমেন, তাই তো? ডোমেন। আর এই পুরো ওয়েবসাইটটা যেখানে রাখা হয়েছে এটাকে বলে হোস্টিং। তো একটা হোস্টিং এর মধ্যে এই পুরো ওয়েবসাইটটাকে রাখা হয়েছে, যার কারণে গুগলে যখনই সার্চ করতেছি তখন এটা খুঁজে পাচ্ছি। আচ্ছা, এই ডোমেন হোস্টিং এর আলোচনার বিষয় না, কারণ হচ্ছে এটা আমাদের অলরেডি শেষের দিকে আমি আলোচনা করব। এটা একটা ওয়েবসাইট, তাই তো? ওয়েবসাইটের মধ্যে এগুলো কি বাটন না? এগুলো হচ্ছে কিছু বাটন। এটা হচ্ছে ওদের একটা অফিসিয়াল লোগো। এটা হচ্ছে একটা সার্চ বক্স, যেখানে আমি চাইলে কোনো প্রোডাক্টকে সার্চ করতে পারি। আর এটা হচ্ছে একটা সার্চের আইকন, এখানে কিছু আইকন, আর এগুলো হচ্ছে একটা মেনু। এই মেনুর মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সাব মেনু ক্রিয়েট করা, বা এগুলোকে ড্রপ ডাউনও বলা হয়। এগুলো হচ্ছে CSS ড্রপ ডাউন বলা হয়, ওরা ড্রপ ডাউনের মাধ্যমে এটা করেছে। আচ্ছা, তো এটা আমরা একটা ওয়েবসাইটের মধ্যে, HTML কাকে বলে সেটা বলতেছি, একটা ওয়েবসাইটের মধ্যে বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য যে সমস্ত কন্টেন্ট বা অডিও ভিডিও ইউজ করা হয় তাকে HTML বলে। ওকে, তো একটা ওয়েবসাইটের মধ্যে আমি বলেছি হতে পারে কোনো কন্টেন্ট, হতে পারে কোনো ইমেজ, হতে পারে কোনো অডিও, হতে পারে কোনো ভিডিও, এনিথিং হতে পারে, সেগুলো কি আমাদের HTML কন্টেন্টস। এটা হচ্ছে একটা লোগো। এই লোগোটা অবশ্যই একটা ছবি। এই ছবিটাকে প্রথম HTML দিয়ে আউটপুট করা হয়েছে, HTML দিয়ে আউটপুটে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এগুলো আমাদের একটা বাটন। এই বাটনগুলো HTML এর মাধ্যমেই করা হয়েছে। এখানে একটা সার্চ বক্স, এখানে একটা আইকন, এগুলো হচ্ছে সব HTML দিয়ে আউটপুট করা হয়েছে। একটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো জিনিস আমরা যা কিছু দেখি সবকিছু প্রথমে HTML দিয়ে আউটপুট করা হয়। HTML দিয়ে এটাকে ওয়েবের পেজে নিয়ে আসতে হয়। এরপরে CSS দ্বারা ডিজাইন করা হয়। যেমন ধরেন এখানে এই যে লোগোটা, এই লোগোটা এখানে ছিল না, এই লোগোটাকে CSS দ্বারা এখানে বসানো হয়েছে। এই লোগোটার সাইজটা এতটুকু ছিল না, এইটার এতটুকু সাইজ করা হয়েছে। তারপর এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, HTML যখন এটা করবেন তখন এটা আরো ছোট থাকবে, এতটুকু।
পরে সিএসএস দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে, যেমন চারপাশে একটা বর্ডার দিয়েছে, তারপর হচ্ছে এটার সাইজটাকে বড় করেছে, এখানে একটা আইকন বসিয়েছে। ক্লিয়ার? নিচে আসি, নিচে আসলেও দেখবো এখানে একটা ইমেজ আছে, দেখেন এই যে একটা ইমেজ। এই ইমেজগুলো প্রথমে এইচটিএমএল দিয়ে আউটপুট করে সিএসএস দিয়ে ডিজাইন করা হয়েছে। ওকে, দেন নিচে আসবো, এগুলো হচ্ছে একটা কার্ড, এগুলোকে বলা হয় কার্ড, এগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করবো। সো এই বুটস্ট্র্যাপ দিয়ে করার জন্য আগে আমাদের কি করতে হবে, এইচটিএমএল দিয়ে কন্টেন্ট আউটপুট করতে হবে, সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে, এছাড়া আমি এটা পারবো না। যখনই নিচে আসবো, আমি যত নিচেই যাই, একটা ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি সব হচ্ছে স্টেবল কন্টেন্ট, যেগুলো সিএসএস দ্বারা ডিজাইন করা হয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল মিনিং তো আপনারা জানেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা 1993 তে রিলিজ হয়েছে। 1993 সাল থেকে এইচটিএমএলটা আমাদের সামনে আছে, তবে এটা 1993 তে অফিসিয়াল ভাবে আউটপুট হয়েছে বা রিলিজ হয়েছে, কিন্তু মূলত 1991 এইচটিএমএল এর ব্যবহার ছিল, ঠিক আছে, তখন থেকেই। এরপরে সিএসএস। সিএসএস মানে তো বললামই, সিএসএস মানে হচ্ছে ডিজাইন। আমি এগুলো নিয়ে আলোচনা বেশি করব না, কারণ হচ্ছে আমি সরাসরি ক্লাসে যাব, টপিকে যাব, এই জন্য সিএসএস নিয়ে আলোচনা করবো না, কারণ সিএসএস যেদিন ক্লাস নিব সেদিন আমি সিএসএস সম্পর্কে বলবো। আজকে জাস্ট আমরা শিখবো কি, আমাদের প্রথম এইচটিএমএল এর ক্লাস 3টা। এইচটিএমএল এর ক্লাস কয়টা? 3টা। সিএসএস এর ক্লাস 3টা, কয়টা হলো? 6টা। বুটস্ট্র্যাপের 3টা। আচ্ছা, বুটস্ট্র্যাপ কি? এইচটিএমএল সিএসএস তো বুঝছেন সবাই নাকি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করা। রেসপন্সিভ বলতে ধরেন এটা একটা ওয়েবসাইট, তাই না? রায়ান্স কম্পের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা এখন আমি ভিউ করতেছি কিসের মাধ্যমে? ল্যাপটপের মাধ্যমে। আমি এখন ওয়েবসাইটটা দেখতেছি ল্যাপটপ দিয়ে, তাই না? ল্যাপটপ। তো এই ওয়েবসাইটটা যদি আপনি মোবাইল দিয়ে ভিউ করেন তাহলে কি এরকমই আসবে? এটা মোবাইল ভিউ চলে আসবে। দেখেন আমি যদি এটাকে মোবাইল ভিউতে নিয়ে যাই তাহলে দেখেন কেমন হয়। আমি এটাকে মোবাইল ভিউতে নিব, রাইট বাটন প্রেস করলাম, বললাম ইন্সপেক্ট, এখান থেকে রেসপন্সিভ মোড অন করে দিলাম। যখন আমার ওয়েবসাইটটা ফুল ছিল, দেখেন ফুল ছিল, তখন ওয়েবসাইটটা ছিল এরকম না? মেনুগুলো কোথায় ছিল? সব বাইরে বাইরে, তাই তো? সব পুরো মেনুটা পাশাপাশি দেখতে পাচ্ছি। কিন্তু যখন এটা ছোট ডিভাইসে যাবে, দেখেন ডিভাইসটাকে ছোট করলাম, এখন মেনু আছে এখানে? মেনু আছে? মেনুটা কই চলে গেছে? এই যে দেখেন, এই যে মেনু। আবার যখন বড় করবেন, দেখেন এটাকে যখন বড় করলাম, আমি বড় করলাম, তখন দেখেন এখানে আমাদের এই যে নিচে 4টা কার্ড দেখছেন, এখানে কার্ড কয়টা? 1 2 3 4। ছোট করলে 4টাই থাকবে। নিচে আসবে, ছোট করবেন, দেখবেন এখানে একটা চলে আসছে, দেখা যায়? এটা হচ্ছে রেসপন্সিভ। প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন আমার ডিজাইনটা মিলে যায়, এটাকে সিএসএস বলে বা হচ্ছে রেসপন্সিভ বলে, বুটস্ট্র্যাপ। আচ্ছা, তো 3টা গেল আমাদের, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, 3টা আমরা শুনলাম। 4 নাম্বার হচ্ছে, আচ্ছা বুটস্ট্র্যাপের ক্লাস 3টা, কয়টা হলো? 9টা। এরপরে আসি পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি মানে কি? আপনারা কেউ জানেন পিএইচডি মানে কি? পিএইচডি মানে হচ্ছে ফটোশপ। তো এই ফটোশপ থেকে কিভাবে একটা ফাইলকে এইচটিএমএল এ কনভার্ট করতে হয়, যারা ওয়েব ডিজাইনার আপনাদের জন্য ফাইবারে এই কাজটা সব থেকে বেশি। ফাইবার যদি আসেন, আমি যদি আসি fiverr.com, এখানে এসে আমি একটা কাজ লিখলাম পিএইচডি। আপনাদের জন্য এই কাজটাই সব থেকে বেশি, আর আপনারা এই কাজটাই করবেন ফাইবারে। কোর্স শেষে আমরা এই রিলেটেড গিগই বানাবো। তো একটু নিচে আসি আমরা। ফার্স্ট অফ অল দেখেন এখানে 6517টা সার্ভিস আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা গিগ, এগুলো হচ্ছে আমাদের এক একটা গিগ। এই দেখেন এটা কি করে, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল ইউজিং বুটস্ট্র্যাপ 4। সে জাস্ট, আমি এটাকে এখন এটা নিয়ে আলোচনা না করে আমি মূল বুঝাই দিই আপনাদের। মনে করেন ফটোশপ পারেন কে কে এখানে? 2 জন। আর কেউ পারেন? আচ্ছা, ফটোশপে একটা অপশন আছে ওয়েব ফ্লো, নাম শুনছেন? ওয়েব ফ্লো, হ্যাঁ, নাম শুনেছেন? আপনি শুনেছেন? আচ্ছা, ফটোশপ একটা ওয়েব ফ্লো আছে। ওয়েব ফ্লো মানে হচ্ছে একটা ওয়েবসাইটের যে পেজটা, ওই ওয়েবসাইটের পেজটাই ফটোশপ দিয়ে করা, পুরো ওয়েবসাইটটাই ফটোশপ দিয়ে করা। দেন আপনাকে ওই ফাইলটা আপনাকে দিবে, কে দিবে? বায়ার দিবে। বায়ার দিবে, একটা ফাইল দিবে আপনাকে, ফটোশপে থাকবে ওই ফাইলটা। ওই ফাইলটা আপনাকে দেওয়ার পরে ওই ফাইলটা যেমন আছে এমনই আপনি জাস্ট কনভার্ট করে দিবেন। ওই ডিজাইনটাকে আপনি কনভার্ট করে ওয়েবে করে দিবেন, শেষ আপনার কাজ। এতটুকু। একটা টেমপ্লেট, ফটোশপের টেমপ্লেটকে এইচটিএমএল এ কনভার্ট করার সিস্টেমকেই বলা হয় পিএইচডি টু এইচটিএমএল।
এই কাজটা ডিমান্ড খুবই বেশি আমাদের বর্তমান ফাইবারে। যেমন মনে করেন আপনি ওয়ান পেজ, একটা পেজ ডিজাইন করলে মিনিমাম $15 পাওয়া যায়, 15-20। এটা আপনার জন্য যারা বিগিনার, তারা যারা একটু ভালো পর্যায়ে আছে তারা তারা এত কমে করবে না, তাদের জন্য আরেকটু বেশি হয়। আচ্ছা, এইটা হচ্ছে ফটোশপ PHP টু HTML। PHP টু HTML একটা ক্লাস কয়টা হলো? 10টা। আমরা ওই একটা ক্লাসে কিভাবে কনভার্ট, আমি একটা ফাইল কনভার্ট করে দিব, দেন বাকি আপনারা আমাকে করে সাবমিট করবেন। এরপরে ওয়ার্ডপ্রেসের দুইটা ক্লাস পাবো আমরা। ওয়ার্ডপ্রেস কি আপনারা জানেন? থিমের মধ্যে ডিজাইন করতে হয়, তাই তো? আচ্ছা, আর কেউ? আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে জাস্ট আপনার রেডিমেড ডিজাইন। হ্যাঁ, বাজারের মধ্যে অনেক হাজার হাজার থিম আছে, কিনতে পাওয়া যায়। একটা সাইট আছে থিম ফরেস্ট, ঠিক আছে? এখানে এখানে হাজার হাজার বললে ভুল হবে, এখানে লক্ষাধিকেরও বেশি থিম আছে। আমি একটা থিম সার্চ করতেছি, দেখেন উডমার্ট। এটা হচ্ছে একটা থিম মানে কি? মানে হচ্ছে একটা ডিজাইন, পুরো একটা ওয়েবসাইট ডিজাইন করে রাখছে তারা। আপনি জাস্ট এটা কিনে নিলে পুরো ডিজাইনটা আপনি পাবেন, দেন এটার উপরে কাস্টমাইজেশন করতে হয়। ওয়ার্ডপ্রেসের মানে হচ্ছে কাস্টমাইজেশন করা, মানে হচ্ছে যেখানে লোগো আছে লোগোটা চেঞ্জ করা, ওখানে একটা লোগোর জায়গায় আরেকটা লোগো বসানো, বা হচ্ছে যেখানে মেনুটা আছে ওই মেনু চেঞ্জ করে আপনার মতো করে মেনু বানানো, দেন হচ্ছে ওইখানে যে কন্টেন্টগুলো আছে, যে ইমেজগুলো আছে, এগুলো চেঞ্জ করে আপনার মতো করে ইমেজ এখানে অ্যাড করা। এই সমস্ত কাজগুলো এখানে করা হয়। দেখেন এই থিমটার দাম কত? $59। এটা কতবার সেল হয়েছে দেখেন তো? কি বলে? এই যে দেখেন 40.1K, তার মানে 40,000 বার এটা সেল হয়েছে। যার বাংলা টাকা কত জানেন? হিসাব করে বের করতে পারবেন? 40,000 বার সেল, $59 করে, $59, যাতে বাংলা টাকার 125 কোটি টাকা আসে। তো 125 কোটি টাকা শুধু, সরি 125 কোটি ডলার, তো যেটার বাংলা টাকা আরো হয়তোবা আরো ছাড়িয়ে যাবে। তো যাই হোক, এই থিমগুলো এগুলো বানানো হয় পিএসপি দিয়ে, ঠিক আছে? এই পুরো ওয়ার্ডপ্রেসটাই একটা পিএসপি এর সিএমএস। আপনি যদি গুগলে সার্চ করেন যে সিএমএস লিস্ট, দেখছেন অনেকগুলো সিএমএস আছে, অনেক। এর মধ্যে সব থেকে জনপ্রিয় আমাদের সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটা খুবই অল্প টাকায় করা যায়। চাইলে 15,000 টাকা দিয়ে সুন্দর ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো পিএইচপি এর ফ্রেমওয়ার্ক, এগুলো সব পিএইচপি দিয়ে করা। জুমলা, দ্রুপাল, মেজেন্টো, টাইপো, এগুলো হচ্ছে এক একটা সিএমএস। যেমন আমরা জাভাস্ক্রিপ্ট, আপনাদের চিনবেন না, তাকে ওটা আর বলে লাভ নাই। তো যেটা বলে সেটা হচ্ছে এইগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেগুলো নিজস্ব কোনো ভাষা নাই। যেমন ধরেন আমরা এশিয়ার মধ্যে যেভাবে ইংলিশটা ব্যবহার করি, এইভাবে আমেরিকা বা ব্রিটিশে কি সেমভাবে ইউজ করে? আমরা গ্রামাটিক্যাল ইউজ করে বলি, তারা কি বলে? তারা জাস্ট ইংলিশটাকে বলে যায়, তারা কিন্তু গ্রামার ইউজ করে না। তাই বলে ওইটা ইংলিশ, এটা কি ইংলিশ না? তাদেরটাও ঠিক আছে, আমাদেরটাও ঠিক আছে। আমাদেরটা হয়তো বইয়ের ভাষা, তাদেরটা মানে জন্মগতভাবে, ঠিক আছে। জাস্ট ইংলিশটা কিন্তু মূল রুট ভাষা হচ্ছে ইংলিশ, কিন্তু বলার ভঙ্গি কয়টা? দুইটা, তাই না? সেম ভাবে এগুলোর রুট, এই যতগুলো সিএমএস দিচ্ছেন, এটার রুট হচ্ছে পিএইচপি। ওদের ভাষাটা দিয়েই আরেকটা জিনিস বানানো হয়েছে, ঠিক আছে? ইউজ করছে পিএইচপি, ওই ওয়ার্ডপ্রেসের নিজস্ব কোনো ভাষা নাই, ওরা পিএইচপি এর ভাষাকে ইউজ করেই আলাদা একটা সিএমএস বানিয়েছে। ক্লিয়ার? যেমন আপনারা যে কোয়েরি নাম শুনেছেন, যে কোয়েরি কি আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওরাও জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোয়েরিটাকে বানানো হয়েছে, ঠিক আছে? যে কোয়েরির কোনো নিজস্ব ভাষা নেই, নিজস্ব ভাষা কার? জাভাস্ক্রিপ্টের। ওকে, আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের বিষয়, যেটা আমরা দুইটা ক্লাস পাবো। আপনাদের দুইটা ক্লাসে আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেখাবো, ঠিক আছে? কয়টা ক্লাস হলো আমাদের? 12টা। দেন জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস পাবেন। জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কেউ জানেন এখানে? আচ্ছা, কে জানেন? আপনি জানেন? শিখতেছেন? কি শিখছেন? কতটুকু কমপ্লিট করেছেন?
হ্যাঁ অপারেটর শেষ করেছেন। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে ওয়ার্ল্ডের, আমি আগেই বলেছি, এখন ওয়ার্ল্ডের টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। আমরা জাস্ট একটা ক্লাসে জাভাস্ক্রিপ্টের যে ক্লাসটা, ওই ক্লাসে আপনারা জাভাস্ক্রিপ্ট কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে জাস্ট আমি আলোচনা করব। ঠিক আছে, 13টা। এরপরে যে কোয়েরি একটা, এই জাভাস্ক্রিপ্টেরই ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে যে কোয়েরি। যদি সার্চ করেন পাবেন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এই যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, যার মধ্যে এই যে দেখেন একটা আছে যে কোয়েরি, দেখছেন? এমনকি আপনারা যে বুটস্ট্র্যাপের কথা বললাম, এটাও জাভাস্ক্রিপ্টের। এই যে কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টের ছাড়া কোনোই চলে না। কারণ যদি আপনি বুটস্ট্র্যাপ করতে চান তাহলে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক দিতে হবে, যদি লিঙ্ক না দেন তাহলে বুটস্ট্র্যাপ আমাকে আউটপুট দিবে না। ক্লিয়ার? আচ্ছা, আপনারা যে বর্তমান ফেসবুক চালান, ফেসবুক চালান না সবাই? তো ওই ফেসবুকের যে নতুন যে ফেসবুকটা এখন যে চলছে, এটা জাভাস্ক্রিপ্টের রিয়াক্ট দিয়ে করা। রিয়াক্ট অনেক জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ, রিয়াক্ট। এই যেটা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। ঠিক আছে, এটা খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ। এই রিয়াক্ট দিয়ে যদি একটা সাইট বানানো হয়, এটার মিনিমাম বাজেট হবে 6 থেকে 10 লাখ টাকা। এই রিয়াক্ট দিয়ে যদি কোনো ওয়েবসাইট বানানো হয়, ঠিক আছে? আসলে সাইটের দামগুলো কেন বেশি কম হয় বলতে পারবেন? যেমন ধরেন আপনি HTML CSS দিয়ে সাইট বানালেন, এটার বাজেট হবে কত? 40,000 টাকা। ওয়ার্ডপ্রেস দিয়ে করলেন কত হবে? 15,000 টাকা। PHP দিয়ে করলেন হয়তো 80 থেকে 1 লাখ টাকা। লারাভেল দিয়ে করলেন 3 লাখ টাকা। এই যে টাকাগুলো বাড়ে কমে কেন বলতে পারবেন? না স্যার, ডিজাইনের উপরে কেন দাম বেশি হবে? না হলো না, সবই স্যার নিজের উপরে, কারণ যে আপনি না পারেন তখন তো আসলে হলো না, তাই না? বিষয়টা হচ্ছে সাইটের দাম বেশি কম হয় সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে। আপনি যখন একটা HTML CSS এর ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম, সেটা কখনোই লারাভেলের সাথে মিলবে না। কারণ লারাভেলের একটা সাইট চাইলেই হ্যাক করা যায় না, কোনো একজন হ্যাকার চাইলেই একটা লারাভেলের সাইট হ্যাক করতে পারবে না, কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের সাইট চাইলে খুবই সহজেই হ্যাক করা পসিবল। ঠিক আছে, সিকিউরিটি সিস্টেম অনেক হাই লেভেল হয়। না হলে কেন শুধু শুধু দারাজ 7 লাখ টাকা খরচ করে পাইথন দিয়ে সাইট বানাবে? কি দরকার ছিল? দারাজ যখন প্রথম ওয়েবসাইট বানায়, তাদের ওয়েবসাইটটাও ওয়ার্ডপ্রেসেরই ছিল। দারাজের মালিক কে বলতে পারবেন? দারাজের মালিকের আপনারা চিনেন না? পাকিস্তানের সরি চায়নার জ্যাক মাকে চিনেন? alibaba.com এর মালিক, তার সে এখন দারাজেরও মালিক। কারণ হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত দারাজ আলিবাবার কাছে দারাজ বিক্রি করে দিচ্ছে 700 কোটি টাকার বিনিময়। ঠিক আছে, এখন দারাজের মালিক কে? জ্যাক মা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দারাজ। তো দারাজ প্রথম যখন ছিল তখন ওয়ার্ডপ্রেসের ছিল, কিন্তু এখন আর সে ওয়ার্ডপ্রেসের নাই। কেন নাই কে বলতে পারবেন? কারণ হচ্ছে দারাজের বর্তমান যে ডাটা আছে, ওদের যে ডাটা বেস, এই ডাটা বেস যদি কোনো হ্যাকারের হাতে পড়ে যায়, তাহলে সে ডাটা বিক্রি করে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে। ফেসবুক এত টাকার মালিক কেমন হয়েছে বলতে পারবেন? ডাটা সেল করে। মার্ক জুকারবার্গ একজন হ্যাকার, সে হ্যাকারের জন্য 3 বছর জেলও কাটছে। তো সে একজন হ্যাকার, সে এমনকি ফেসবুকের ডাটা, এই যে মানুষের যে ইউজার আইডি পাসওয়ার্ড, বা ইউজার পাসওয়ার্ড তো না, যেমন আপনার ইমেলটা, এই ইমেলটা তারা কি করে, যারা মার্কেটিং কোম্পানি আছে তাদের কাছে সেল করে দেয়। তখন কি করে, আপনার মেইলে জীবনে যেটা করেন না তাদের মেল কিভাবে আসে? আপনি এখন একটা মেল ক্রিয়েট করছেন, কিছুক্ষণ পরে দেখবেন যে অ্যাড আসতেছে, কার? দারাজের অ্যাড আসতেছে। কিভাবে? দারাজ আমার মেলটা জানলো কিভাবে? তো এইভাবে ডাটা সেল করে দেওয়া হয়। তো এই ডাটার প্রচুর দাম, মার্কেট প্লেসে হিউজ দাম, অনেক কোটি কোটি টাকা শুধু এই ডাটা সেল হয়। ঠিক আছে, বর্তমান সময় দেখলাম ফেসবুকে ইউজার আছে 10 বিলিয়ন, অথচ পৃথিবীতে কিন্তু 10 বিলিয়ন ইউজার মানে মানুষও নাই। আছে? এই পৃথিবীতে মানুষ কয়জন? তারা 700-750 কোটি মানুষ, কিন্তু তাহলে 1000 কোটি ইউজার তারা পায় কিভাবে? কিভাবে পাইলো এই মানুষগুলো? কোথায়? কারণ হচ্ছে একটা মানুষই এমন আছে যাদের 3টা-4টা আইডি ইউজ করে, অনেকে 2টা, অনেকে 3টা, অনেকে 5টা 10টা, অনেকে আরো বেশি। ঠিক আছে, এই জন্য এগুলোর সংখ্যাটা তো বেড়ে গেছে। তো তার মানে বোঝেন, সে যদি 1 বিলিয়ন ডাটাও সেল করে দেয়, অ্যাক্টিভ যারা অ্যাক্টিভ সেল করে দেয়, তাহলেই তো সে ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী হয়ে যায়। অলরেডি সে তো 5 এর মধ্যেই আছে।
তো যাই হোক, অবশ্য ফিউচারে মার্ক জুকারবার্গ কি উপরে উঠে যাবে কিছুদিনের মধ্যেই, যেটা কারণ হচ্ছে বর্তমানে যারা আছে ইয়ন মার্কস আর হচ্ছে আমাদের বেভ জোসেফ, এদেরটা এসছে না। কারণ হচ্ছে সবসময় মনে রাখবেন যারা ই কমার্স বিজনেস করে এদের সম্পত্তিটা বাড়ে কমে। হঠাৎ করে দেখবেন 50 বিলিয়ন বেড়ে গেছে, আবার হঠাৎ করে দেখবেন 40 বিলিয়ন লস হয়ে যায়, যেমন কিছুদিন আগে হয়েছিল বেভ জোসেফের, আবার এখন আবার পোষায় ফেলছে। তো এরকম, আর শুধু একটা মানুষের সম্পত্তি ওয়ার্ল্ডের মধ্যে যার সম্পত্তি কোনোদিন কমবে না, এক হচ্ছে বিল গেটসের, সেকেন্ড হচ্ছে এই মার্ক জুকারবার্গের। বিল গেটসেরটা কেন কমবে না? বিল গেটস এমন একটা জিনিস বানিয়ে দিয়ে গেছে যেটা পৃথিবী যতদিন আছে ততদিন তার জিনিসটা লাগবেই। এইটা ছাড়া কোনোদিন চলবে না। কারণ হচ্ছে এই কম্পিউটার প্রোগ্রামিং মাইক্রোসফট, সেটা যদি না থাকে আপনি কম্পিউটার চালাবেন কি দিয়ে? হ্যাঁ, লিনাক্স কয়জনে বোঝে? আপনি বুঝেন, কিন্তু কয়জন বোঝে এটা? সাধারণ মানুষ তার বোঝে না, তাই না? অনেক প্রবলেম আছে। হ্যাঁ, সিকিউর, লিনাক্স বেশি সিকিউর। তবে এইটাই প্রবলেম আসলে, এই জন্য আসলে আর বিল গেটসের সম্পত্তি দেখবেন হঠাৎ করে বাড়ে না। এমন হয় না যে 100 থেকে 150 চলে গেছে, এরকম হয় না। সেই আরো মনে হয় 5 বছর আগে দেখছি 105 বিলিয়ন, এখন মনে হয় 120 বিলিয়ন। তো এদের সম্পত্তিটা খুব আসতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট, এটা আবার কমে যায় না খুব দ্রুত। বেশি দিন এভাবে তারা ফেসবুক বা মাইক্রোসফটে অ্যাড থাকবে না, তারা সবাই ওপেন সোর্সের প্রতি ঝাঁপিয়ে পড়েছে এবং এটা সিকিউর প্লেস করে রাখছে। সেটা মানুষ অনেক কনসার্ন হয়। হ্যাঁ, এখন বেশি হবে। তো এই ফেসবুক আর এগুলা বেশি থাকবে। ফেসবুক থাকবে না, কেন থাকবে কেন এটা আমি বলি শোনেন। কারণ হচ্ছে আপনার মতো যারা একটা দেশের যারা প্রথম শ্রেণীর মানুষ, তারা আসলে এটা হয়তোবা ইগনোর করলেও অনেক মানুষ আছে যারা ফেসবুকে আসে টাইম পাস করার জন্য, অনেক মানুষ আছে। তো ওই সেক্টরটা থেকে আপনি মানুষগুলোকে ফিরাতে পারবেন না। আজকে যদি বলা হয় যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে 500 টাকা লাগবে, দেখেন তো কয়টা ইউজার থাকে? থাকবে না। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমাদের কোর্সের মডিউলের বিষয়টা। এরপর আমরা যেটা করব, আমরা কাজ করব। তো ফার্স্ট অফ অল আমাদের ক্লাস হচ্ছে HTML। আজকে মনে বেশি কিছু দেখাইতে পারবো না আপনাদের। তো HTML এর আমরা যদি HTML করতে চাই, যদি আপনি HTML করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন। সবসময় প্রত্যেকে যার যার কম্পিউটারে একটা ফোল্ডার রেডি করতে হয়, নিউ থেকে একটা ফোল্ডার বানাতে হয়। ফোল্ডার, জাস্ট একটা ফোল্ডার। আপনারা কম্পিউটারের বেসিক জানেন না এরকম কেউ আছেন? কম্পিউটারের বেসিক জানেন না কেউ আছেন? হ্যাঁ, একদম কম্পিউটারের বেসিকটাই বোঝেন না এরকম তো কেউ নাই? আচ্ছা আচ্ছা, তো এই যে দেখেন, ফলো করেন সামনে। সবাই কিবোর্ড মাউস ছেড়ে দেন, সবাই কিবোর্ড মাউস ছেড়ে দেন। আমি যখন ক্লাস করাবো তখন সে কিবোর্ড মাউস ধরবো না, যখন আমরা প্র্যাকটিস দেবো তখন ধরবো, ঠিক আছে? তো এই একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারে একটা নাম লিখবো, যেমন মনে করেন ফার্স্ট ক্লাস। আমি একটা নাম লিখলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি কি করব? ফাইল বানাবো। ফোল্ডারের মধ্যে ফাইল বানাবো। স্যার আমি বলেছি একটু ওয়েট করেন। হ্যাঁ, পিছনে। তো এখানে ফোল্ডারের মধ্যে ফাইল করার জন্য আপনি আপনার কিবোর্ডে রাইট বাটন প্রেস করবেন। দেন এখানে অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন আছে আমাদের নিউ, আছে না? নিউ থেকে দেখেন এই যে এখানে একটা অপশন আছে আমাদের টেক্সট ডকুমেন্ট। এইটা ভালো করে বুঝতে হবে, প্রতিটা ক্লাসে কিন্তু এটা লাগবে। সো আমি এটা কিন্তু বারবার রিপিট করবো না। নিউতে আসবো, আবারও দেখাচ্ছি। এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করবেন, দেন নিউতে প্রেস করবেন। নিউ থেকে টেক্সট ডকুমেন্টে প্রেস করবেন, টেক্সট ডকুমেন্ট। দেন টেক্সট ডকুমেন্টের উপরে আমি ক্লিক করব। এখানে কি আসছে? দ্য টেক্সট ডকুমেন্ট। এটা কি আমাদের ফাইলের নেম, তাই না? এটা হচ্ছে ফাইলের নেম। আর শেষে কি আছে? .txt। এটা কি? এটা হচ্ছে এক্সটেনশন। সো আমরা আমাদের ফাইলের নামটা যে কোনো কিছু দিতে পারি, নো প্রবলেম। আমি আমার ফাইলের নাম দিতে পারি যেমন ইন্ডেক্স। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স কেন দিলাম? কারণ হচ্ছে ইন্ডেক্স একটা HTML এর ওয়ার্ড, তাই দিয়েছি। আপনাদের চাইলে আপনারা যে যার মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ফাইলের নাম ইন্ডেক্স ডট কি আছে আমাদের txt ছিল, কিন্তু আমরা যখন HTML করব আমাদের কাজ হচ্ছে এক্সটেনশনের সাথে। আমরা এক্সটেনশনটা কি দিব? জাস্ট index.html লিখে আমি আমার কিবোর্ডের দুইবার এন্টার প্রেস করব। দুইবার এন্টার প্রেস করলে আমার এরকম একটা ওয়েবের আইকন আসবে। এখানে একটা গুগল ক্রোমের আইকন আসছে না? আমি যদি রাইট বাটন করে এটা ওপেন করি, কোথায় ওপেন হবে? গুগল ক্রোম ওয়েবে ওপেন হবে। দেখেন, ওপেন করলাম এটাকে, কোথায় ওপেন হয়েছে? ব্রাউজারে ওপেন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বাসায় যে অনেকেই আমাকে বলবেন বা অনেকেই বলে, সেটা হচ্ছে স্যার আপনারটা তো গুগল ক্রোমে ওপেন হয়েছে, আমারটা তো বাসায় যায় দেখি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হয়েছে।
তো এটা কেন হইলো? তো এটা কেন হয় দেখেন, রাইট বাটন, এখান থেকে রাইট বাটন প্রেস করবেন, এই যে প্রপার্টিস, এখানে দেখেন এই যে চেঞ্জ আইকন, এখানে আমারটা গুগল ক্রম দেওয়া আছে, আপনারটা হয়তো এটা থাকতে পারে, তো থাকলে আপনি একটু চেঞ্জ করে নেবেন, এটা থাকবেই সবারটা। বাই ডিফল্ট ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, কারণ হচ্ছে আমরা প্রথম তো সবকিছুই মাইক্রোসফটেরই সেট আপ থাকে, দেন এটাকে চেঞ্জ করে নিতে, আপনারা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ হবে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বিষয় হচ্ছে, আমার তো এটা ক্রিয়েট হলো তাই না, কিন্তু আপনাদের এটা হবে না, আপনাদের অনেকেরই হবে না, যারা এর আগে কম্পিউটারে কোডিং করেন না তাদের এটা হবে না। এটা না হওয়ার জন্য আপনাদের একটু কন্ট্রোল প্যানেলে আসতে হবে, আপনাদের কিবোর্ডে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলে আসবো, কন্ট্রোল প্যানেলে আসার পরে হয়তো আপনার কম্পিউটার এরকম থাকবে, যেরকম ক্যাটাগরি আইটেম এরকম থাকবে, যদি উইন্ডোজ 7 হয়, আশা করি এখানে কোনো উইন্ডোজ 7 কারণ নাই আছে, সবাই উইন্ডোজ 10, হ্যাঁ 11, ওকে। দেন এই ক্যাটাগরি থেকে আমরা আমাদের এই যে লার্জ আইকন বা স্মল আইকন যে কোনো একটার উপর আপনি ক্লিক করবেন, তখন আপনার এখানে সমস্ত আইকনগুলো শো করবে। যদি উইন্ডোজ 7 হয় তাহলে এখানে একটা অপশন আছে আমাদের ফোল্ডার অপশন, যদি উইন্ডোজ 10 হয় তাহলে একটা ফাইল অপশন থাকবে, ফাইল এক্সপ্লোরার অপশন, ওকে। তো আমরা ওটার উপরে ক্লিক করব। দেন এখানে আমাদের একটা অপশন আছে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে ভিউ, আর একটা হচ্ছে সার্চ। এখান থেকে আমরা ভিউর উপরে ক্লিক করব। দেন এখানে একটা ফাইল আছে দেখেন, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এইটা আপনার কম্পিউটারে এরকম টিক দেওয়া থাকবে, দেন অ্যাপ্লাই, দেন ওকে, টিক দেওয়া থাকবে আপনার। আচ্ছা, এরপর দেখেন এখন প্রবলেমটা কি হয়, আপনি পাশে যাই কি করবেন, এখানে নিউতে যাবেন, টেক্সট ডকুমেন্টে আসবেন, এখানে এসে লিখবেন index.html, ভুল আছে কেন? তো দুইবার করলে তো, আচ্ছা এর উপর যে দুইবার করে দেখেন, দুইবার করলাম তাহলে কি হলো, তাহলে নোটপ্যাড ওপেন হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে প্রবলেমটা হচ্ছে আপনার এখানে কোনো এটা ব্রাউজারে সেভই হয় নাই, কেন? কারণ হচ্ছে আমাদের এটার বাই ডিফল্ট টিএক্সটি আছে, দেখেন কিভাবে আমি দেখাচ্ছি। আমি এখানে ফোল্ডার অপশনে আসলাম, আসার পর এখানে ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এখন দেখেন এটাতে কি আছে, index.html ডট কি টিএক্সটি, যার কারণে এটা একটা প্রবলেম, আপনারা সবার কম্পিউটার থেকে এই টিক চিহ্নটাকে উঠাই দিবেন, ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা এটাকে ডিলিট করে দেব। এখন এইটাকে তো আমাদের কোডিং করতে হবে তাই না, কোডিং কোথায় করব? কোডিং করার জন্য আমাদের অনেক এডিটর আছে, আপনি যদি গুগলে সার্চ করেন HTML কোড এডিটর, দেখেন এখানে অনেকগুলো কোড এডিটর নাম আসছে, কোমোডো, ব্র্যাকেটস, ব্লুফিশ, বিবি, তারপর হচ্ছে নোটপ্যাড, তারপর হচ্ছে আমাদের সিকি এডিটর, তারপর এডিট প্লাস, তারপর হচ্ছে ক্রিমসন এডিটর, অনেক এডিটর আছে। তারপর হচ্ছে আমাদের কি বলে ভিএস কোড আছে, কন্ট্রোল এ ভিএস কোড, এটা আছে। বা হচ্ছে আমরা ক্লাসে কোনটা দিয়ে করব, আমরা ক্লাসে যেটা দিয়ে কোড করব সেটার নাম হচ্ছে সাবলাইম, আমরা এটা দিয়ে কোড করব, ঠিক আছে? সবাই বাসায় যে এই যে সাবলাইম টেক্সট, এখানে আসবেন, আসলে এখানে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে সবাই এটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে উইন্ডোজ, আমাদের উইন্ডোজের জন্য, এটা ম্যাকের জন্য, এটা লিনাক্সের জন্য, যে যেটা ইউজ করেন সে সেটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, দেন এটা কেটে দিলাম। আমরা কি করব, সাবলাইমটাকে ডাউনলোড করে, একটা সফটওয়্যারকে ডাউনলোড করে ইনস্টল করতে তো পারেন সবাই নাকি? সবাই একটা সফটওয়্যারকে ডাউনলোড করে ইনস্টল করতে তো পারেন, ওকে। সো আমরা ওটা দেখাচ্ছি না, আমি আমার কোডিংটা ওপেন করব, সাবলাইম। আচ্ছা, এটা বারবার ডাউনলোড চাই, তো এখান থেকে আপনি যখন সাবলাইমটাকে ওপেন করবেন, আপনার সাবলাইমটা এরকম থাকবে, সাবলাইমটা এরকম আসবে। এখান থেকে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন, এই যে ফোল্ডার একটা বানিয়েছি না, এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে কোথায়, আমার এই সাবলাইমে। আমি এখান থেকে যে ফাইলে আসলাম, ফাইল থেকে আমি ক্রিয়েট করেছি কি, ফোল্ডার না ফাইল? ফোল্ডার। সো আমি ওপেন ফোল্ডার দিব, ডেস্কটপে আসবো, এখানে আমাদের একটা ফোল্ডার করেছিলাম যেটা নাম দিয়েছি কি, ফার্স্ট ক্লাস। সো এটাকে ধরে আমি বলবো সিলেক্ট ফোল্ডার, দেন আমাদের প্রিভিয়াস ফোল্ডারটা পেস্টটা দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এখানে ফার্স্ট ক্লাসের আমাদের index.html, এখানে আমি কাজ করব, ঠিক আছে? আমি একটু আগে ওপেন করলাম ফার্স্ট ক্লাস, এটার মধ্যে কোনটা, আচ্ছা দেখুন, এখান থেকে ওপেন ফোল্ডার করব, এখান থেকে ফাইল থেকে ডেস্কটপ, দেন আসবো এই যে ফার্স্ট ক্লাস ফোল্ডারটাকে সিলেক্ট করব,
দেন সিলেক্ট ফোল্ডার করব। ওকে, এখন আমার আগের পেজটা তো আছে, এটাকে আমি জাস্ট কেটে দিলাম, এই তো, আর কিছু না, কেটে দিলাম। আর এখানে আসার পরে দেখেন এখন কিন্তু সিলেক্ট নাই, এখন আমি কোথায়, এখানে কি কোড করব? না, উত্তর হচ্ছে এখানে কোড করব না। কোড করব কোথায়? আমাদের ফাইল হচ্ছে এই যে এটা index.html। সো এখানে আমি ক্লিক করব। এখন আমার কি হলো, ফাইলটা সিলেক্টেড। আর আমি আমার এটাকে কেটে দিব, এটাকে আমি কেটে দিলাম। এখন index.html এখানে আমি কাজ করব। এখানে আমি কিছু লিখি, দেখেন আমি এখানে লিখলাম কেমন কেমন আছেন সবাই। এটাকে এখানে যা কিছু লেখেন এটাকে লিখে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। তারপরে আপনাকে ব্রাউজারে এটা ওপেন করতে হবে। আচ্ছা, এখন বলেন তো এটা কি আউটপুটে আসবে? আর আর কেউ বলেন, সবাই বলেন, সমস্যা নেই তো। আচ্ছা, এটা আউটপুটে আসবে। দেখেন আমি এখানে রিলোড করলাম, এই যেখানে কেমন আছেন সবাই এটা আসছে। তো এটা অবাক হওয়ার কিছু নাই, এটা সাবলাইমে আসে, বাকিগুলো আসে না। সো জাস্ট এটা সাবলাইমে আসে। তো এখানে কেমন আছেন সবাই লেখাটা শো করতেছে, কিন্তু আসলে এটা ম্যাক্সিমামটা যখন ভিএস কোডে করবেন বা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে করবেন এটা আউটপুট আপনাকে দিবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এইচটিএমএলটা মূলত ট্যাগের উপর নির্ভরশীল। আপনাকে ট্যাগ কল করে দেন এটাকে বলতে হবে, তখন আপনি এটা আউটপুট পাবেন। ওকে, যেমন ধরেন আমি এখানে এটাকে ধরলাম, কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে কেটে দিলাম। আমি কি করব, এখানে ট্যাগের মধ্যে লিখবো, যেমন ধরেন এটাকে কি বলে বলেন তো? অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর কিছু? আর কিছু? আপনারা ছোটবেলায় এটাকে যখন গ্রেটার দেন লেস দেন, আচ্ছা, এটাকে কি বলে? এটা কি গ্রেটার দেন না লেস দেন? আচ্ছা, এটা হচ্ছে লেস দেন। লেস দেনের মধ্যে আমরা একটা ট্যাগ নেম লিখলাম, দেখেন ট্যাগ নেম। এখন এটাকে ক্লোজ করলাম। তাহলে আমাকে যেই ট্যাগটাই আমি এইচটিএমএল এর মধ্যে যেই ট্যাগটাই লিখবো এটা আমাকে এই দুইটা গ্রেটার দেন আর লেস দেনের মধ্যে লিখতে হবে। যদি গ্রেটার দেন আর লেস দেনটা না থাকে সেই ক্ষেত্রে এটা স্বয়ংসম্পূর্ণ না, ট্যাগটা ভুল আছে, এরর আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। এইচটিএমএল এর ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এটা হচ্ছে ট্যাগ নেমে ওপেনিং ট্যাগ। ক্লোজিং কিভাবে করব? সেম ভাবে আমি কি বলে লেস দ্যান দিব, দেন একটা স্ল্যাশ দেব। এখন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছেন আপনারা? হ্যাঁ, লেস দ্যানের মধ্যে আমাদের স্ল্যাশ আছে, সরি আমাদের ক্লোজিং ট্যাগের মধ্যে স্ল্যাশ আছে, কিন্তু ওপেনিং ট্যাগের মধ্যে আমাদের কোনো স্ল্যাশ নাই। ক্লিয়ার? এই দুই ট্যাগের মাঝখানে ফ্যানটা অফ করে দেন তো। এই দুই ট্যাগের মাঝখানে আমরা কিছু লিখবো, যেমন মনে করেন আমি এখানে লিখলাম, এখন লিখলাম যে কেমন আছেন সবাই, দেন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে রিলোড করছি। এখন যে লেখাটা আউটপুট আসছে এটা হচ্ছে এইচটিএমএল এর ভাষা। এইচটিএমএল দিয়ে তাকে আমি আউটপুট করলাম। এখন বুঝি নাই, আমি এই যে এটা ওপেন করলাম জাস্ট গুগল ক্রমে, সেটা কেটে দিচ্ছি, কেটে দিলাম, ঠিক আছে। এটাকে ওপেন আমার কি বলে ওয়েব ওপেন করব। আপনার মাউসের রাইট বাটন প্রেস করবেন, এই যে ওপেন ইন ব্রাউজার দেখছেন, এখানে ক্লিক করবেন, দেখবেন অলরেডি এটা ওয়েবে ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? তো এখন এখানে আমি যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর ভাষা, ঠিক আছে। এইচটিএমএল দিয়ে আমি এটাকে লিখলাম বা এইচটিএমএল এ। এখন প্রশ্ন হচ্ছে এইচটিএমএল এরকম কতগুলো ট্যাগ আছে? এরকম কতগুলো ট্যাগ আমাদের এইচটিএমএল এর মধ্যে আছে? এইচটিএমএল এর প্রায় এরকম যদি ধরেন তাহলে প্রায় 150 মতো ট্যাগ আছে, 150। তো এর মধ্যে আমাদের হয়তো একটা প্রজেক্ট করার জন্য বা একটা ওয়েবসাইট বানানোর জন্য সর্বোচ্চ 30 থেকে 35 ট্যাগ নিডেড, প্রয়োজন। এছাড়া ম্যাক্সিমাম ট্যাগ আপনাদের প্রয়োজন হবে না, বা সেম আমাদের কি বলে এইচটিএমএল এর মধ্যে ম্যাক্সিমাম সিমিলার ট্যাগও আছে, যেমন দুইটা ট্যাগ দিয়ে সেম কাজই হচ্ছে। যেমন আমাদের স্ট্রং ট্যাগ দিয়েও যেই কাজ হয়, বোল্ড ট্যাগ দিয়েও সেম কাজ হয়। তো এরকম অনেক সিমিলার ট্যাগও আছে যেগুলো আমাদের একাধিক ভাষা যেটা আমাদের প্রয়োজন হবে না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো এখানে ট্যাগ নেমের মধ্যে লিখলাম কেমন আছেন সবাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ নেম এইচটিএমএল এর ভাষা। কিন্তু আমি যদি এখানে এগুলো সব কেটে দিলাম, আমি যেটা করব এখানে হেডিংস লিখবো, কিন্তু হেডিংস লেখার আগে একটা জিনিস বুঝাই। ধরুন আমি একটা ওয়েবসাইটে গেলাম, প্রথম আলো, এটা সবাই চিনেন নাকি?
কি ব্যাপার, নিউজ কোথায়? আচ্ছা দেখুন, এখানে যখন আসলাম তখন এখানে আমাকে কিছু নিউজ দিচ্ছে না যে এসএসসি 2022 ফিনান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায়, যাই হোক এখানে আমি ক্লিক করলাম, একটা ক্লিক করার পর এটাকে আমি ওপেন করলাম, তাই না? এখন দেখেন তো এখানে একটা টাইটেল আছে, টাইটেলটা কি? এসএসসি 2022 ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় 1 বহু নির্বাচনী প্রশ্ন। ওকে, দেন আমি যদি নিচে আসি তাহলে এইটার টাইটেলটা নিচে লেখা হয়েছে, যে দেখেন এইটার টাইটেলটা এই যে নিচে, এই যে এখানে অনেকগুলো এমসিকিউ করা হয়েছে, বা এখানে এমসিকিউ না থেকে হয়তো প্যারাগ্রাফও থাকতে পারতো, একটা কন্টেন্টও থাকতে পারতো। তো এখানে এই যে লেখাটা, এখানে যে লেখাটা আর এই যে উপরে যে লেখাটা, এই লেখা দুটো কি সেম? লেখা দুটো সেম না। ওকে, তো কেন সেম না? কারণ হচ্ছে এটা একটু বড় দেখতে পাচ্ছি, একটু বোল্ড দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এইটা হচ্ছে একটা HTML হেডিংস। HTML হেডিংস, HTML হেডিং 6 প্রকার বা 6টা। দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের H1, ঠিক আছে? H1, H1 এর মধ্যে আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, দেন আমি এটাকে 6 বার নিচ্ছি, 6 বার নিলাম। এখানে জাস্ট আমি বললাম H2, H3, এখানে লিখলাম H4, H5, H6। এখন এখানে রেখে অবশ্যই বলেছি সাবলাইমে কোনো কিছু লেখার পরে আপনাকে সেভ করতে হবে, Ctrl+S দিয়ে সেভ করতে হবে। যদি সেভ না করেন সেই ক্ষেত্রে এটা আউটপুট আসবে না। তো আমরা 6টা লিখলাম, লেখার পরে আমি আমার সাইটে আসবো, এখানে যে রিলোড দিব, দেখেন এখানে আমাকে 6টা হেডিংস দেখাচ্ছে, H1 থেকে H6 পর্যন্ত দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে H1 এর সাথে H6 এর কোনো ডিফারেন্স আছে? শুধু সাইজ? হ্যাঁ, যেটাকে বোল্ড বলে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস ডিফারেন্স আছে। আপনি যখন H1 এ থাকবেন এটা সর্বোচ্চ বড় হবে, আর হচ্ছে সর্বোচ্চ বোল্ড হবে। যখন আমি আস্তে আস্তে উপরের দিকে যাব, 2 3 4 5 6 এ যাব, তখন এটার সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এটার বোল্ডনেসটাও কমে যাবে। ঠিক আছে, এই দুইটা ডিফারেন্স। তো এখানে আমি এই হেডিংস গুলো কোথায় ইউজেস হয়, যেমন আপনার কন্টেন্টের টাইটেল হতে পারে, বা আপনার ইমেজের টাইটেল, বা আপনার অডিও টাইটেল, বা হচ্ছে আপনার কোনো কার্ড লিখছেন, কার্ডের উপরের অংশ টাইটেল। তো এখানে আমি H1 দিব না H4 দিব, এইটা ডিপেন্ড করে আমার কাজের উপরে, যে আমি কোন কাজে এন্ড কোথায় ইউজ করতেছি। তখন আমি বুঝে নিব যে আমার এখানে H3 দিতে হবে নাকি H4 দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে যে আমাকে দেখাচ্ছে যে এসএসসি 2022 ফিনান্স এন্ড ব্যাংকিং, এই লেখাটা কি কোনো হেডিংস? এই লেখাটা হেডিংস কিনা চাইলে আমি চেক করতে পারি। দেখেন আমি রাইট বাটন প্রেস করলাম, বললাম ইন্সপেক্ট। আমি চাচ্ছি এই লেখাটার কোডিংটা দেখার জন্য আমি এখান থেকে রেসপন্সিভটা বন্ধ করে দিচ্ছি। রেসপন্সিভটা বন্ধ করে আমি আমার এটাকে একটু উপরে উঠিয়ে দিব, একটু উপরে উঠিয়ে দিলাম। এখন এই লেখাটাকে আমি চেক করব আমার এই কোডিং এর মধ্যে, এখানে দেখার চেষ্টা করব যে এখানে আসলে কি হয়েছে। তো আমাকে এই যে দেখেন, আমি একটু যদি উপরে আসি তাহলে একটু ভালোভাবে বুঝবেন। আমাদের এখানে লেখা ছিল কি এসএসসি 2022, তাই তো? এই যে দেখেন এসএসসি 2022 ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় প্রথম বহু নির্বাচনী প্রশ্ন। এই পুরো লেখাটা কোনটার মধ্যে আছে? H1 আছে, যার কারণে এটা আপনাকে অনেক বড় দেখাচ্ছে। H1 এর মধ্যে থাকার কারণে আমি এটাকে বড় দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তার মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার একটা H1। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমি এগুলাকে বাকিগুলো একটু কেটে দিচ্ছি। আমি জাস্ট এতটুকু রাখলাম, এটা কেটে দিলাম। এই পুরোটাকে সিলেক্ট করে Ctrl+X করলাম, মানে কাট করলাম এটাকে। ঠিক আছে, এখন আমি যদি এইখানে যে H1টা ছিল, বা আমি H1টাকে আবার একটু দিই বোঝার জন্য, এখানে এসে আমি আমার সাইটে এসে এখানে রিলোড করলাম। এখন এখানে যে লেখাটা হ্যালো ওয়ার্ল্ড, লেখাটা কোথায় আছে? আমাদের লেফট সাইডে। লেফট সাইড। আমি যদি চাই এটাকে সেন্টারে নিতে পারি, Ctrl+Alt মানে সিলেক্ট করে Ctrl+X কাট করলাম। এখন আমি এখান থেকে সেন্টার নামে একটা ট্যাগ ইউজ করলাম, সেন্টার নামে একটা ট্যাগ ইউজ করলাম। এর মাঝখানে আমি এইটাকে পেস্ট করলাম, কোনটাকে? H1টাকে। H1 মানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি আমার H1 এর মধ্যে পেস্ট করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করে দেখবো এই লেখাটা লেফট থেকে সেন্টারে চলে আসছে। আচ্ছা, আমি 100% ভিউ করে দিলাম। এটা হচ্ছে আমার একটা H1।
এর নিচে দেখেন, আমি এর নিচে যদি প্যারাগ্রাফকে অ্যাড করতে চাই, প্যারাগ্রাফ মানে হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? তো প্যারাগ্রাফের জন্য আমাকে পুরো প্যারাগ্রাফ লেখার প্রয়োজন নেই, জাস্ট প্যারাগ্রাফকে কল করার জন্য পি ইউজ করতে হয়। পি এর মধ্যে আমি কি করব, প্যারাগ্রাফ ইউজ করব। তাহলে প্যারাগ্রাফ আনার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে। আমি যদি এখান থেকে একটু লোরেম ইপসামে আসি, লোরেম ইপসাম, এটা একটা ওয়েবসাইট যেখান থেকে কন্টেন্টকে কপি করে নেওয়া, যেখানে অনেক কন্টেন্ট আছে। এটাকে আমি গুগলে সার্চ করার পরে লোরেম ইপসাম, এটার উপর আমি একটা ক্লিক করব, ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকে আমি আমার এগুলোকে একটু কপি করে নিচ্ছি। এখানে যে ডাটাগুলো ছিল, যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে আমি একটু কপি করে নিলাম, কন্ট্রোল সি। দেন সাবলাইমে আসার পরে প্যারাগ্রাফের মধ্যে এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল এস, সেভ করলাম। আমি সেভ করে আমি আমার সাইটে এসে এখানে একটা রিলোড দিচ্ছি। কি হলো, আমার ওই লেখাটার নিচে কিছু প্যারাগ্রাফ চলে আসছে, তাই তো? এই প্যারাগ্রাফগুলোকে আমি চাইলে ফরম্যাটিং করতে পারি, চাইলে ফরম্যাটিং করা পসিবল। আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে যেটা করব সেটা হচ্ছে, যেমন ধরেন ফরম্যাটিংটা কি এটা একটু বুঝাই। আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি, ওয়ার্ড। এখান থেকে আমরা এখান থেকে ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করে আমি আমার এই ডাটাগুলোকে এখানে পেস্ট করলাম, মানে যে প্যারাগ্রাফটাকে আমি কপি করেছি। এখান থেকে আমরা যদি এটাকে একটু সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করার পরে যে যদি এখানে চাইলে এটাকে মার্ক করা যায় না, বা হচ্ছে এটাকে বোল্ড করা যায়, চাইলে ইটালিক করা যায়, এমনকি চাইলে আন্ডারলাইন, এগুলো করা যায় না? এই কাজগুলো যদি আমরা চাই তাহলে এগুলো আমরা এইচটিএমএলও করতে পারি। যেমন এই যে আন্ডারলাইন করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, তাই না? বা হচ্ছে এই যে ডিলেট স্টাইল করতে পারি, এই যেটা, এই সমস্ত কাজগুলো আমরা চাইলে আমাদের এইচটিএমএলও করা যায়। এগুলোকেই বলে এইচটিএমএল ফরম্যাটিং। আচ্ছা, দেন আমরা এটা একটু কেটে দিলাম। আমরা আমাদের সাবলাইমে আসার পর এখানে অনেকগুলো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, তাই না? এখান থেকে এটাকে আমি সেভ করে যখন এখানে ওপেন করলাম, তখন সবকিছু দেখতে পাচ্ছি নর্মাল, সব লেখাগুলোই নর্মাল। আচ্ছা, তো আমরা যদি কোনো নির্দিষ্ট কোনোটাকে যদি বোল্ড, মানে করেন হাইলাইট করতে চাই, মানে হচ্ছে লেখাটাকে বোল্ড করতে চাই, ধর এইখান থেকে লোরেম এটা শুরু হয়েছে না, আমি চাচ্ছি এই ইপসাম থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই টেক্সট পর্যন্ত বা টেক্সট পর্যন্ত এতটুকু লেখা বোল্ড হয়ে যাবে বা মোটা হয়ে যাবে লেখাটা। তাহলে আমি এখানে একটা ট্যাগ ইউজ করব, বি ট্যাগ। এই বি ট্যাগটা হচ্ছে ওপেনিং করলাম। ওপেনিং মানে হচ্ছে লেখাটা আমি এই ট্যাগটার ওপেনিং ট্যাগটা ইউজ করলাম, তাহলে আমি জানি যে আমার ট্যাগের কি আছে, ক্লোজিং। তাহলে এই বোল্ড ট্যাগটা আপনি যেখানে ক্লোজ করবেন সেই পর্যন্ত এটা বোল্ড হবে। দেখেন আমি যদি এই টেক্সটার এখানে যদি এটাকে ক্লোজ করি, আমি বোল্ড ট্যাগের ওপেনিং করলাম এখানে, আর ক্লোজিং করলাম এখানে, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে যদি এখানে রিলোড করি, দেখেন তাহলে দেখেন ইপসাম থেকে টেক্সট পর্যন্ত লেখাটা বোল্ড হয়েছে, দেখা যায়? আচ্ছা, এরপরে মনে করেন আমি চাচ্ছি আমার এখান থেকে লেখাটা, এখান থেকে এই পর্যন্ত লেখাটা আমার কি হবে, ইটালিক হবে বা হচ্ছে আন্ডারলাইন হবে। মনে করেন আমি এখানে বললাম আন্ডারলাইন, ইউ দিলাম। কোন পর্যন্ত হবে আমাদের, ইন্ডাস্ট্রি, এই পর্যন্ত লেখাটা আন্ডারলাইন হবে। তাহলে এটাকে ধরে এই পরখানে আমি ক্লোজ করলাম, কাকে, ইউ ট্যাগের ক্লোজিংটা আমি এখানে করলাম। এখন আমি আমার সাইটে সেখানে রিলোড করছি, এখানে দেখতে পাচ্ছি আন্ডারলাইন চলে আসছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা চাই, যেমন এখানে যে হ্যাশ থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত স্ট্যান্ডার্ড পর্যন্ত লেখাটা ইটালিক হবে, তাহলে আমি ইউজ করব আই ট্যাগ। আই ট্যাগের মধ্যে আমি যদি এটাকে দিয়ে দিই, এখন সাইটে যদি রিলোড করি তাহলে দেখবো লেখাটা ইটালিক হয়েছে, দেখা যায় যে লেখাটা এই লেখাটার থেকে একটু ডিফারেন্স, একটু আলাদা, একটু ইটালিকের মতো হয়েছে। তাহলে তিনটা ট্যাগ আমরা দেখলাম, তাই তো? আচ্ছা, এরপরে মনে করেন আমরা মার্ক করতে চাচ্ছি, এই নোন পর্যন্ত লেখাটাকে আমি মার্ক করব, MARK, মার্ক। এই মার্কের মধ্যে আমরা আমাদের এই লেখাটাকে রেখে দিলাম। এখন যদি আমি আমার সাইটে আসি তাহলে দেখবো এখানে লেখাটা আমাদের ইয়েলো কালার দ্বারা হাইলাইট হয়েছে, দেখা যায়? এখন প্রশ্ন হচ্ছে এখানে কালারটা ইয়েলো কেন আসলো? হয়তোবা অন্য কোনো কালার তো আসতে পারতো, যেমন রেড বা হচ্ছে আমাদের
ব্লু বা হচ্ছে গ্রিন এই টাইপের কালার নিয়ে না এসে কেন এখানে ইয়েলো আসলো? কারণ হচ্ছে আপনি যখনই মার্ক ট্যাগটা ইউজ করবেন, মার্ক ট্যাগের বাই ডিফল্ট কালার হচ্ছে আমাদের ইয়েলো। তবে আমরা যদি চাই এইটার কালারটাকে সিএসএস দ্বারা চেঞ্জ করা পসিবল, আমি আমার মতো করে কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপর আমরা মার্ক ইউজ করলাম। মার্কের পরে আমরা হয়তো এখানে ইউজ করতে পারি আমাদের ডেল ট্যাগ। ডেল ট্যাগ দিলে কি হবে, লেখাটার উপরে একটা দাগ চলে আসবে, দেখবেন এখানে আমাদের এই লেখাটার উপরে একটা দাগ চলে আসবে। ঠিক আছে, এই যে লেখার উপরে একটা স্টাইল মতো দাগ চলে আসছে। কয়টা দেখালাম আমরা? 4টা, তাই তো? 4টা না 5টা? 5টা। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে সিলেক্ট করি, ধরেন আমার এখানে আমি লিখলাম মনে করেন 1971, এখানে বললাম টিএইচ। এটাকে আমরা একটু মার্ক করে দিচ্ছি যাতে আমরা হাইলাইট বুঝতে পারি। এখানে আমরা মার্ক করে দিলাম এটাকে, এর মাঝখানে এটাকে রাখলাম। এখন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করলাম, তাহলে এখানে আমাদের এই যে 1971 এটা আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করবো, এই টিএইচটা কোথায় থাকে? এই পাশাপাশি থাকে না উপরে থাকে? মার্কটাকে দেওয়ার কারণে এটা লেখাটা কি আসছে আমার হাইলাইট হয়ে আসছে, মানে ইয়েলো কালার সিলেক্ট হয়েছে। তার মাঝখানে আমি 19 এই লেখাটাকে বসাইছি জাস্ট, আর কিছুই না। ঠিক আছে, এখন টিএইচটা কোথায় থাকবে, উপরে না নিচে? উপরে। তাহলে আমরা এখানে আমরা ইউজ করব সাবস্ক্রিপ্ট, তার মাঝখানে টিএইচটা দিব, তাহলে দেখবে এই টিএইচটা আমার উপরে উঠে গেছে, দেখা যায়? আচ্ছা, দেন আবার যদি আমি এখানে সাব বলি তাহলে এটা নিচে নেমে যাবে, সাবস্ক্রিপ্ট, দেখেন নিচে নেমে গেছে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না, তাহলে কি করব, এই লাইনটাকে নিচে নামিয়ে দিই, তাহলে আরো সুন্দরভাবে বুঝবো আমরা। আমরা এখানে একটা ব্রেক দিব, ব্রেক দিলে কি হয়, এন্টারের কাজ করে, একটা লাইন থেকে আরেকটা লাইনে নেমে যাবে। এখন ওই লাইনটা নিচে নেমে যাবে, দেখছেন? আমি যদি 2বার ব্রেক দিই তাহলে এখানে আরেকটা ব্রেক নেবে, আমি যতবার ব্রেক দিব এটা ততবার ব্রেক কাউন্ট করবে। এখন সাইটে সেখানে রিলোড করে দেখেন ওই লেখাটা আরেকটা বার নিচে নেমে গেছে। একটা ব্রেক দিলে সে একবার এন্টার হবে, যতবার দিব সে ততবার এন্টারের কাজ করবে। আচ্ছা, এই সাবটা কি মানে এটা কি মার্কের মাঝখানে থাকতে হবে? না না, মার্ক করলাম কেন, কারণ হচ্ছে এটাকে কালার করার জন্য। আমি নরমালি সাব দিলেও হ্যাঁ হবে, যেমন ধরুন আমি যদি এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখি না, সেটা কিভাবে লিখবেন? ধরুন পি ট্যাগ লিখলাম, এর মধ্যে লিখলাম a, তাই তো? এরপরে 2টা কোথায় থাকবে? উপরে। তাহলে বললাম সাবস্ক্রিপ্ট, এখানে দিলাম 2। এখন এই 2 দেওয়ার পরে এর মাঝখানে কি দিব, প্লাস, এখানে দিব প্লাস লিখে বি লিখবো, তাই তো? এখন আবার লিখবো সাব, এখানে কি হবে 2, তো a স্কয়ার প্লাস b স্কয়ার। সাইটে আসলাম, এসে এখানে রিলোড করলাম, আসছে? এখানেটা আমি আমার সূত্রটা লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আমি এখানে লিখলাম। এটা হচ্ছে কোন লেখাকে নিচে। আবার আমি যদি এটাকে নিচে নামাতে চাইতাম, এই দুইটাকে চাচ্ছি b এর 2টাকে নিচে থাকবে আর ওইটা উপরে থাকবে, তাহলে আমি এখানে বললাম b সাবস্ক্রিপ্ট। এখন দেখবো এটার 2টা উপরে আর b এর 2টা নিচে নেমে গেছে। ক্লিয়ার? এই কাজগুলো সাধারণত সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট দিয়ে করা হয়, কোন লেখাকে উপরে নিচে করানোর জন্য। দেন হচ্ছে আমরা এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখলাম, ব্রেক দেখলাম, আমাদের কিছু কি বলে সেম ট্যাগ আছে। সেম ট্যাগ বলতে একই কাজ। যেমন এখানে আমি কি করেছি, বোল্ড করেছি বি ট্যাগ ধরা, তাই না? এই বোল্ড আমি আরো ট্যাগ দিয়ে করতে পারি। যেমন আমি যদি এতটুকু সিলেক্ট করি, দেখেন আমি যদি এখানে বলতাম স্ট্রং ট্যাগ, স্ট্রং, তাহলেও দেখবেন এটা বোল্ড ট্যাগের মতো কি হবে, মোটা হবে। আমি আমার সাইটে আসলাম, এখানে সেটা রিলোড করব, দেখছেন এই যে লেখাটা মোটা হয়েছে না, যেটা আমাদের এই যে বি ট্যাগ দিয়েও কিন্তু হয়েছিল, তাই না? আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু সিমিলার ট্যাগ আছে। যেমন আমি যদি এটাকে ধরি, এখানে যদি বলি ইএম মানে হচ্ছে এমফেস ট্যাগ, ওকে? তো দেখেন এখানে যে ইটালিক হয়েছিল না, এই সেম ভাবে এখানেও ইটালিক হয়েছে, যেটা আমরা এমফেস ট্যাগ দিয়ে করেছি। ওকে, সেম ভাবে আমরা এখানে আসলাম, এখানে এসে এমফেস ট্যাগের পরে আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করে হয়তো আমি এখানে বললাম আইএনএস মানে হচ্ছে ইনসার্ট ট্যাগ, ইনসার্ট। ওকে,
দেন এই ইনসার্ট ট্যাগের মধ্যে আমি আমার ওই লেখাটাকে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে আসবো, এখানে আসলাম, এসে রিলোড করলাম। তাহলে দেখেন এই ইউ ট্যাগটা যেরকম আন্ডারলাইন হয়েছে, এই সেম আন্ডারলাইনটা আমার এখানেও চলে আসছে। এগুলো হচ্ছে কিছু সিমিলার ট্যাগ। ওকে, আমরা একটা লাইন থেকে অন্য একটা লাইন কিভাবে নামাইতে হয় এটা কিন্তু দেখছি, কিন্তু যদি স্পেস দিতে হয়, আপনি যদি একটা লাইনের মাঝখানে স্পেস প্রয়োজন হয় না, মনে করেন এখানে যে 1971 টিএইচ, এই টিএইচ এর পরে আপনি চাচ্ছেন 3টা স্পেস দিবেন, সেই স্পেসটা আমি কিভাবে কাউন্ট করব? যেমন আমাদের এখানে 1971 কোথায়, এটা এখানের পরে এই মার্কটার উপর আমি যদি স্পেস দিই, এখানে অনেকগুলো স্পেস যদি আপনি দেন, তাহলে এটা আপনার এখানে কাউন্ট হবে না। আপনি যা কিছুই করেন সেটা আপনাকে HTML ট্যাগের মাধ্যমে বোঝাইতে হবে, HTML ট্যাগ দিয়েই করতে হবে। তখন আমি কিভাবে করব? তখন দেখেন এখানে কোন স্পেস দেওয়ার জন্য ইউজ করতে হয় and nbsp clone। এটাকে আমি কপি করলাম, দেখেন কপি করে এটা যদি আমি যতবার দিব এটা ততবার স্পেস দিবে আমাকে। আমি এখানে কয়বার দিয়েছি? আমি এখানে দিয়েছি 5 বার। সো আমাকে সে 5 বারই এখানে স্পেস দিবে। ভাই এটা কি কোনো ডিসকাউন্ট কোনটার? যে কোন ট্যাগ দিয়ে কি হয়? হ্যাঁ দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে এতক্ষণ যেটা করলাম এটাকে কি বলে? HTML ফরম্যাটিং। কি বলে? এগুলো মনে রাখতে হবে, এগুলো আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।